জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও প্রেজেন্ট করছি। এই ভিডিওটা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন। এবং আমাদের দেশে একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার ইদানিং খুব প্রচার করছে যে আমাদের ক্রাইসিসের জন্য দায়ী কয়েকজন সেনা অফিসার, সবাই না। আমি সেটা বিশ্বাস করি না, আমি সেটা মনে করি না। কারণ আমি মনে করি যে আমাদের কাছে যে তথ্য প্রমাণ রয়েছে তাতে এটাই প্রমাণ হয় আমাদের 99.99% সেনাবাহিনী এই করাপশনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আমাদের চারটা গভর্নমেন্ট ব্যাকড বাই দ্য আর্মি, অর্থাৎ মঈন আহমদ প্লাস 2008, 2014, 2018 সনের এই চারটা সরকার, এই চারটাই হচ্ছে যে আর্মি গভর্নমেন্ট, মার্শাল গভর্নমেন্ট। এবং এগুলো হচ্ছে যে আর্মির পার্টনারশিপ। আমাদের দেশে গত 2007 সন থেকে এখন পর্যন্ত যে সরকারগুলো ক্ষমতায় আসছে এবং যাচ্ছে, সবগুলো হচ্ছে যে পার্টনারশিপ উইথ দ্য আর্মি। এবং যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো এখানে যে সমস্ত কথা বলা হয়েছে এবং আমার সংগ্রহে যে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে, আগামীতে যেগুলো আমি আনভেল করব, এইটাই প্রমাণ যে আমাদের এখন ফুল মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে এবং শেখ হাসিনাকে পাওয়ারে বসিয়ে রেখে আসলে রাষ্ট্র চালাচ্ছে আর্মি। এখানে শেখ হাসিনার করার তেমন কিছুই নাই। মঈন আহমদকে প্রণব মুখার্জি ক্ষমতায় এনে তারপর থেকে আরো 3টা নির্বাচনে আর্মিকে পাওয়ারে আনার জন্য একটা শ্যাডো গভর্নমেন্ট তৈরি করে আসলে এই দেশটাকে শাসন করছে আর্মি এবং ইন্ডিয়া। এইটাই হচ্ছে যে নেট কথা। আর্মি দ্যাট ইজ কন্ট্রোল বাই ইন্ডিয়ান আর্মি, এরাই কিন্তু এই দেশটাকে চালাচ্ছে, ইন্ডিয়ান আর্মি এবং আমাদের আর্মি। এরাই 99% আমাদের ক্রাইসিসের জন্য দায়ী এবং 99.99% আর্মিও এটার সঙ্গে যুক্ত। একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার যে কথাটি বলছেন যে কয়েকজন বিপদগামী, নো, ইট ইজ নট ট্রু, ইট ইজ নট সো। আমি বিশ্বাস করি এবং যে সব তথ্য প্রমাণ রয়েছে আমাদের এই ভিডিওতে যে তথ্য প্রমাণ রয়েছে সেই অনুযায়ী অল দিস অ্যাডমিনিস্ট্রেশন ইজ রান বাই দ্য আর্মি। আর্মি এদেরকে নিয়ন্ত্রণ করছে। চলুন আমরা ভিডিওটা দেখে আসি। সাবেক সেনাপ্রধান হাসান মাসুদ চৌধুরী ও ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক এম মঈন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় জেনারেলদের ভূমিকা। এবার দেখুন বিস্তারিত সংবাদ। দেশের গণতন্ত্র ধ্বংস করার মাধ্যমে আজকের এ ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠায় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কিছু অফিসারই মূল ভূমিকা রাখেন। দেশের গণতান্ত্রিক কাঠামো ভেঙে দিয়ে একদলীয় ফ্যাসিবাদ প্রতিষ্ঠা ও দিল্লির করতলে সার্বভৌমত্ব অর্পণের কাজটি করেছে মূলত কয়েকজন জেনারেল। যদিও সেনাবাহিনীর চাকরির শপথ হচ্ছে সংবিধান সুরক্ষা দেওয়ার পাশাপাশি জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা, অথচ সেনাবাহিনীর দ্বারাই দেশে গণতন্ত্র বিনষ্ট হয়ে একদলীয় ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার পথটি সুগম হয়। কিভাবে সেনাবাহিনী দেশকে একদলীয় ফ্যাসিবাদী শাসন ও জাতীয় সার্বভৌমত্ব দিল্লির করতলে নিয়ে গিয়েছে, আজকের রিপোর্টে সেটাই অনুসন্ধান করা হয়েছে। 2006 সালের 28 অক্টোবর একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের মেয়াদ শেষ হয়েছিল। ওই দিনই আন্দোলনের নামে আওয়ামী পান্ডারা ঢাকার পল্টনে প্রকাশ্য দিবালোকে 5 জনকে পিটিয়ে হত্যা সহ দেশব্যাপী 15 জনকে হত্যা করে। সেই সূত্র ধরেই রাজনৈতিক অস্থিরতায় ক্ষমতা নেয় তৎকালীন সেনাপ্রধান মঈন আহমেদ ও তার অনুগত সেনা কর্মকর্তারা। তৎকালীন রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা জারি করতে বাধ্য করে সেনা অনুগত একটি পুতুল সরকার বসানো হয়। মূলত এ সরকারের কাজ ছিল মঈন মাসুদ গং এর হুকুম তামিল করা। 2007 সালের 11 জানুয়ারি জরুরি অবস্থা জারির মূল কারিগরদের নেতৃত্বে ছিলেন সেনাপ্রধান মঈন আহমেদ। মাসুদ উদ্দিন চৌধুরী সেনা গোয়েন্দা সংস্থার তৎকালীন মহাপরিচালক সাদিক আহমেদ রুমি, সেনা গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ডক্টর ATM আমিন চৌধুরী ফজলুল বারী ও তৎকালীন রাষ্ট্রপতির সামরিক সচিব আমিনুল করিম। তাদের সাথে পরবর্তীতে যোগ হয়েছিলেন সাবেক সেনাপ্রধান হাসান মাসুদ চৌধুরী ও ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক MM মতিন। জরুরি অবস্থা জারির পর ক্ষমতার মূল কেন্দ্রবিন্দুতে ঘুরে ফিরে এই নামগুলোই তখন ছিল আলোচনায়। 2007 সালের 11 জানুয়ারি থেকে 2 বছর দাপটের সাথে অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক জরুরি আইনের সরকার দায়িত্ব পালন করে। অতঃপর ভারতের সাবেক রাষ্ট্রপতি সদ্য প্রয়াত প্রণব মুখার্জি, মঈন আহমেদ এবং শেখ হাসিনার গোপন চুক্তিতে একটি সমঝোতার নির্বাচন হয় 2008 সালের 29 ডিসেম্বর, যার বয়ান পরবর্তীতে পাওয়া যায় প্রণব মুখার্জির লেখা আত্মজীবনীতে। মঈন আহমেদ এখন আছেন আমেরিকায়। প্রণব মুখার্জির লেখার কোনো প্রতিউত্তর দেননি তিনি। এতেই অনুমান করা যায় বিষয়টির সত্যতা শতভাগ নিশ্চিত।
সেই সমঝোতার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে শেখ হাসিনা পূর্ব পরিকল্পনা ও দিল্লির এজেন্ডা অনুযায়ী দেশের গণতন্ত্রকে ধ্বংস করার মাধ্যমে একদলীয় ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হন। গণতন্ত্র ধ্বংসকারী সেনাকর্তারা এখন কে কোথায়? গণতন্ত্র ধ্বংস করতে মূল নেতৃত্ব দানকারী মইনুল আহমেদ সমঝোতার শর্ত অনুযায়ী চাকুরির মেয়াদের শেষ দিন পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন। গোপন সমঝোতার শর্ত মোতাবেক চাকুরি শেষে তিনি নিরাপদে দেশ ত্যাগ করেন। বর্তমানে তিনি আমেরিকায় নিউ ইয়র্কে অবস্থান করছেন। ক্যান্সারে আক্রান্ত মইনুল আহমেদ ঘর থেকে বেশি বের হন না বলে জানা গেছে। ঘর থেকে বের হয়ে জনসম্মুখে আসতে ভয় পান তিনি। জরুরি অবস্থা জারি করে গণতন্ত্র ধ্বংস এবং দিল্লির কাছে সার্বভৌমত্ব বিকে দেওয়ায় আমেরিকা প্রবাসী বাংলাদেশিরা তাকে প্রশ্নের মুখোমুখি করতে পারে। এজন্য তিনি জনসম্মুখে যাওয়া থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন। সেনা প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদে থেকেই বই লিখে প্রকাশ করেছিলেন তিনি। অথচ অবসরে গিয়ে বই লেখা তো দূরের কথা, তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের জবাব দেওয়া থেকেও নীরবতা পালন করছেন। মাসুদ উদ্দিন চৌধুরী। জরুরি আইনের সরকারের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তিটি ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। বিলুপ্ত রক্ষী বাহিনী থেকে সেনাবাহিনীতে আসা এই জেনারেল জিয়া পরিবারের আত্মীয় হিসাবে পরিচিত। বলা হয়ে থাকে তিনি সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছিলেন তখন। মইনের সাথে বিরোধের জের ধরে জরুরি আইনের সময়ে দাপট বেশি দিন টেকেনি। তাকে সেনাবাহিনী থেকে সরিয়ে চাকুরি ন্যস্ত করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখান থেকে তাকে অস্ট্রেলিয়ার হাই কমিশনার হিসাবে নিয়োগ দেওয়া হয়। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরও জিয়া পরিবারের সাথে বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসাবে তাকে অস্ট্রেলিয়ার হাই কমিশনার হিসাবে বহাল তবিয়তে রাখা হয়। এমনকি তার চাকুরির মেয়াদ শেষে অবসরে যাওয়ার আগে আবারও চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় একই পদে। জরুরি আইন জারি করে ক্ষমতা দখলের নেতৃত্ব দানকারী সেনাকর্তাদের মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি মাসুদ উদ্দিন চৌধুরী। তখনকার কুশীলব জেনারেলরা কেউই দেশে থাকতে পারেননি, কিন্তু মাসুদ উদ্দিন চৌধুরী সরকারি সকল সুযোগ সুবিধা নিয়ে দেশে আছেন। শোনা যায় হাজারো কোটি টাকার মালিক এখন তিনি। দাপটের সাথে দেশেই ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ থেকে নির্বাচনও করতে চেয়েছিলেন 2018 সালের ডিসেম্বরে, কিন্তু শেখ হাসিনার নির্দেশেই তিনি জাতীয় পার্টিতে যোগ দেন এবং তাকে বিজয়ী করে আনা হয়। রাজনীতির এ অবস্থা বহাল থাকতে আগামী নির্বাচনে তাকে বিরোধী দলীয় নেতা বানানোর একটি প্রক্রিয়াও সক্রিয় বলে জানা গেছে। আমিনুল করিম। জরুরি আইন জারির মাধ্যমে ক্ষমতা দখলের সাথে জড়িত ছিলেন তৎকালীন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আমিনুল করিম। সেনাপ্রধান মঈন সহ ক্ষমতা দখল করতে আসা সেনা কর্তাদের বঙ্গভবনের ভেতরে নিয়ে যাওয়া থেকে শুরু করে জরুরি আইন জারির মাধ্যমে ক্ষমতা দখলে তার ভূমিকা ছিল অন্যতম। বঙ্গভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পিজিআর প্রথমে ক্যান্টনমেন্ট থেকে আসা সেনা কর্মকর্তাদের রাষ্ট্রপতির ভবনে প্রবেশে বাধা দিয়েছিল। আমিনুল করিমের তৎপরতায় সে বাধা অতিক্রম করে সেনা কর্তারা ক্ষমতা দখলে বঙ্গভবনে প্রবেশে সক্ষম হন সেদিন। তৎকালীন রাষ্ট্রপতির উপদেষ্টা মুখলিসুর রহমান চৌধুরী জানান, পিজিআর প্রথমে ক্যান্টনমেন্ট থেকে আসা সেনা কর্তাদের বাধা দেয়। এ নিয়ে বঙ্গভবনের গেইটে পিজিআর প্রধানের সাথে আমিনুল করিমের কথা কাটাকাটি হয়। ক্যান্টনমেন্ট থেকে ক্ষমতা দখল করতে আসা সেনা কর্মকর্তাদের পিজিআর এর বাধা অতিক্রম করে বঙ্গভবনের ভেতরে নিয়ে আসতে আমিনুল করিমই মূল ভূমিকা পালন করেন। শুধু তাই নয়, রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের সাথে তর্কাতর্কির সময় সেনা প্রধানের হাতে অস্ত্র তুলে দেন। পারিবারিক সূত্রে জানা গেছে আমিনুল করিম এখন মালয়েশিয়ায় অবস্থান করছেন। এটিএম আমিন। মেজর জেনারেল পদ থেকে অবসরে যাওয়া ডক্টর এটিএম আমিন তখন সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিটের পরিচালক ছিলেন। তিনি বিহারি আমিন হিসাবে পরিচিত। জেনারেল আমিন 2007 সালের 11 জানুয়ারি ক্ষমতা দখলের মূল কারিগরদের অন্যতম। জরুরি আইন জারি পর থেকে আনসারের মহাপরিচালক হওয়ার আগ পর্যন্ত আমিন নামটি ছিল ত্রাস। তার দাপটের কথা সবারই জানা তখন। সেনাপ্রধান মঈন উদ্দিনের খায়েশ পূরণে এবং দিল্লির সাথে চুক্তি অনুযায়ী সার্বভৌমত্ব সমর্পণে তার ছিল মুখ্য ভূমিকা। তার তত্ত্বাবধানে ডিজিএফআই 2018 সালের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ব্যালট বাক্স ভর্তি করার ব্যবস্থা করে। বিস্ময়করভাবে জেনারেল আমিনদের সমঝোতার সরকার ক্ষমতায় আসার পর তিনি দেশ ছাড়তে বাধ্য হন। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় আসামি হিসাবেও অন্তর্ভুক্ত করা হয় তাকে। বর্তমানে জেনারেল আমিন একটি বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে মধ্যপ্রাচ্যের একটি দেশের দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। চৌধুরী মোহাম্মদ ফজলুল বারী। 2007 সালের 11 জানুয়ারি ক্ষমতা দখলের সময় তিনি ছিলেন ডিজিএফআই এর পরিচালক। ভারপ্রাপ্ত ডিজির দায়িত্বে ছিলেন সেদিন। তার তৎপরতাও ছিল তখন চোখে পড়ার মতো।
জরুরি আইন জারির পর তার নাম বেশ উচ্চারিত হতো বিভিন্ন মহলে। জরুরি আইনের সময় তার চাকুরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত হয়। তাকে নিয়োগ দেওয়া হয় আমেরিকায় বাংলাদেশ এম্বাসিতে। 2009 সালের জানুয়ারিতে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর এপ্রিলেই তার অবসরের প্রজ্ঞাপন জারি হয়। অবসরের প্রজ্ঞাপনে অকালীন অবসরে পাঠানো হয়েছে বলে জানানো হয়। চাকুরি থেকে অবসরের পর তিনি আর দেশে ফিরতে পারেননি। এরপর থেকে তিনি আমেরিকায় অবস্থান করছেন। হাসান মাসুদ চৌধুরী। 4 দলীয় জোট সরকার ক্ষমতা থেকে যাওয়ার পর গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বানানো হয় তাকে। 1.5 মাসের মাথায় ষড়যন্ত্রের অংশ হিসাবে হাসান মাসুদ চৌধুরী, আকবর আলী খান, সুলতানা কামাল ও CM শফি সামি পদত্যাগ করলে সরকার প্রশ্নের মুখে পড়ে। তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করে সেনাবাহিনীকে ক্ষমতা দখলে সহায়তা করতেই মূলত তারা পদত্যাগ করেছিলেন। ক্ষমতা দখলের পর মইনু আহমেদের দ্বারা গঠিত সেনাবাহিনীর হাতের পুতুল সরকার তাকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। পূর্ণমন্ত্রীর মর্যাদা দিয়ে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল তখন। যদিও এর আগে বা পরে অন্য কাউকে এরকম পূর্ণমন্ত্রীর মর্যাদা দিয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বানানো হয়নি। হাসান মাসুদ চৌধুরীর তৎপরতা ও কথাবার্তা ছিল তখন আলোচিত বিষয়। যদিও DOHS বাড়ি নির্মাণে দুর্নীতি ও ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান হিসাবে ব্যাংকের অনিয়মের বিরুদ্ধে তার নেতৃত্বাধীন কমিশনে অভিযোগ দায়ের করেছিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। হাসান মাসুদ চৌধুরী যখন দুর্নীতি দমন অভিযানের নামে ক্ষমতার দাপট দেখানোয় তৎপর, সে সময় তার বিরুদ্ধে উঠে এ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ। বর্তমানে তিনি ঢাকার DOHS এর সেই বাড়িতে অবস্থান করছেন, যে বাড়িটি তিনি রাজুকের নকশার বাহিরে গিয়ে বেআইনিভাবে বর্ধিত আকারে তৈরি করেছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে তিনি খুবই অসুস্থ, সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে আরো 2 জন সেনাপ্রধান শেখ হাসিনার অবৈধ সরকারকে ক্ষমতায় থেকে যেতে সহায়তা করেন। 2014 সালের একদলীয় নির্বাচনে বিরোধী দলের প্রতি ফ্যাসিবাদী সরকারের নিপীড়নে সর্বোচ্চভাবে সহায়তা প্রদান করেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। এখানে উল্লেখ করা যেতে পারে যে 2010 সালে বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বেআইনি এবং অমানবিকভাবে বের করে দেওয়ার সময় এই জেনারেল ইকবালই QUMCর দায়িত্বে ছিলেন। 2018 সালের মধ্যরাতের ভোট ডাকাতিতে শেখ হাসিনাকে সাহায্য করেন বর্তমান সেনাপ্রধান MA আজিজ। 2007 সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রবিরোধী এবং জনগণের অধিকার বিরোধী সকল অগণতান্ত্রিক কর্মকাণ্ডে সমর্থন দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল বৃন্দ। সেনাবাহিনীর পদে বসার আগে শপথ পড়ানো হয় দেশের সংবিধান ও গণতন্ত্রের প্রতি আনুগত্য এবং শ্রদ্ধা রেখে দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার। অথচ দুর্ভাগ্যজনকভাবে সেনাবাহিনীর শীর্ষ পদে বসে জেনারেলরা শপথ ভঙ্গের মাধ্যমে অসাংবিধানিক জরুরি অবস্থার সরকার প্রতিষ্ঠা করে দেশকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দিয়েছে। পাশাপাশি জাতীয় সার্বভৌমত্ব ইন্ডিয়ার করতলে সমর্পণ করেছে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ভিউয়ার্স, সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অবশ্যই আমাদেরকে এখন ভোকাল হতে হবে। সেনাবাহিনীর ভূমিকা খুবই কি বলবো, এটা আমি তাদেরকে আমি তথ্য প্রমাণ রেখেই বলছি। তাদের যে ভূমিকা আমরা দেখেছি এবং প্রণব মুখার্জি নিজে যে কথা স্বীকার করেছে তার কোয়ালিশন ইয়ার্সের বইতে, এরপরে আমাদের নীরব থাকার আর কোনো কারণ আছে বলে অন্তত পক্ষে আমি সেটা বিশ্বাস করি না। সেনাবাহিনীর ভালো মন্দ নিয়ে আমরা ভালোটা নিয়ে কথা বললে পরে মন্দ দিকটা নিয়েও কথা বলা আমাদের সাংবিধানিক অধিকার, এবং আমরা কথা বলতেই থাকবো। এই সংগ্রাম চলবে।